সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরা, তার মায়ের যে স্মরণ সভা, জানাজা, এতে অংশগ্রহণ করা এবং এই সময়টাতে বাংলাদেশে থেকে তিনি যে নির্বাচন পরিচালনা করছেন, এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল রয়েছে। ভারতের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে, পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে। এইরকম কথা বিএনপি যারা বিরোধী রয়েছেন তারা দশমুখে প্রচার করছেন। জনাব তারেক রহমান সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য, চরিত্র নষ্ট করার জন্য আমাদের দেশে কতগুলো পেইড সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন, ভাড়া করা ইউটিউবার। জনাব আনিস আলমগীর এদেরকে টোকাই বলে অভিহিত করেন সাংবাদিক। তো তারা সেই নরেন্দ্র মোদীর সঙ্গে, জয়শঙ্করের সঙ্গে, কিংবা যেটাকে বলা হয় ভারতের উত্তরপাড়া মিলিটারি ইন্টেলিজেন্স বা রয়ের সঙ্গে তারেক রহমান সাহেবের কী সম্পর্ক, কী লেনদেন, কী কমিটমেন্ট, এ সকল নিয়ে যে সকল বানোয়াট কথাবার্তা তারা ছড়াচ্ছেন, যেটার বিরুদ্ধে মানে কোনো কথা বলাও যাচ্ছে না, আবার এটা চুপও থাকা যাচ্ছে না। আর এই মুহূর্তে বিএনপি এরকম একটা নাজুক অবস্থার মধ্যে আছে। সেই নাজুক অবস্থার কারণে আসলে বিএনপি কোনো কিছু নাড়া দিতে চাচ্ছে না, তারা যে কোনো মূল্যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে। কিন্তু বিএনপি যেভাবে খুব সহজে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে, আমার কাছে বিষয়টা অতটা সহজ সরল মনে হচ্ছে না। প্রথমত বিএনপি সেই জুলাই আগস্ট বিপ্লবের পর ধরে নিয়েছিল যে তারা নির্বাচন অতি দ্রুত আদায় করতে পারবে এবং 2024 সনের ডিসেম্বর মাসেই নির্বাচনে তারা একটা টার্গেট করেছিল। এবং ওই সময় আপনাদের মনে আছে যে বিএনপি জনসভা করে সেই ডিসেম্বর মাসের মধ্যে, 2024-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা দাবি করেছিল। পরবর্তীতে আবার সেটি তারা পিছিয়ে আনে এবং তারা 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জিদ ধরে। এবং এখানে এমন একটা পর্যায়ে চলে আসে যে স্বয়ং তারেক রহমান সাহেব লন্ডন থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যান যে 2025 সনের ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। এরপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে খুব বিপদে পড়ে গেলেন এবং ওই সময়টিতে তার আসলে তারেক রহমান সাহেবের সাহায্য সহযোগিতা খুব দরকার ছিল, তিনি ইংল্যান্ডে গেলেন। মূলত গেলেন ইংল্যান্ডে রাজার কাছ থেকে একটা পুরস্কার তিনি গ্রহণ করবেন, এটার ওসিলায় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক। এবং তিনি সেই বৈঠকে তারেক রহমান সাহেবের সঙ্গে যে সমঝোতা করলেন, সেখানে এই যে এখন যে নির্বাচনের শিডিউলটি ঘোষণা করা হয়েছে, মূলত সেই সমঝোতার ফল। বিএনপি এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটমেন্ট এবং নির্বাচনের তফসিল এবং ডিসেম্বর মাসের তাদের যে টার্গেট ছিল 2025-এর, সেটার পরিবর্তে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, এটার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চারিদিকে যে আওয়াজগুলো হচ্ছে, কথাবার্তাগুলো হচ্ছে, কনস্পিরেসির যে সকল শব্দ শোনা যাচ্ছে, সব কিছুকে অ্যাভয়েড করে তারা বিপুল বিক্রমে সামনে এগিয়ে যাচ্ছে। এখানে যে সমস্যা, সেই সমস্যা হলো যে আমাদের দেশের প্রচলিত প্রথা হলো বাড়া ভাতে সবসময় ছাই পড়ে, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে একেবারে তীরে এসে নৌকা ডোবা, বাড়া ভাতে ছাই পড়া, এই জিনিসগুলো যে বাঙালির প্রাত্যহিক জীবনে অহরহ ঘটে এবং বাংলা প্রবাদ এবং প্রবচনে যে এই জিনিসগুলো থাকে, এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। ফলে বিএনপি যে নির্বাচনের পথে যাচ্ছে, গণতন্ত্রের পথে যাচ্ছে, এটা যেভাবে তারা মানে যে প্রাইম ফ্যাক্টর হিসেবে ট্রিট করে তারা যেভাবে এগোচ্ছে, তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, যে দুর্নামগুলো, যে বদনামগুলো, যে কলঙ্কগুলো তাদের উপর আরোপ করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এটা না করলে বিএনপি ভুল করবে। এই মুহূর্তে বিএনপি বিরোধী যারা লোকজন আছে, তারা বিএনপিকে ট্যাগ দিতে চাচ্ছে যে তারা ভারতের সঙ্গে একটি দস্তখত বা গোলামি চুক্তি স্বাক্ষর করে তারা বাংলাদেশে আসছে। সেই গোলামি চুক্তিগুলো কি হতে পারে? ইন্টারনেটে বিএনপি বিরোধী যারা লোকজন তারা বলে বেড়াচ্ছে যে শেখ হাসিনার জমানাতে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে, কোনো রকম প্রশ্ন ছাড়া এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে।
আর এটা যদি জনগণের মধ্যে প্রচার করা যায়, ভারত বিরোধী মনোভাবকে চাঙ্গা করা যায়, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে ভারতের দালাল হিসেবে একই ক্যাটাগরিতে ফেলানো যায়, এবং সেই কাজটি যারা বিএনপি বিরোধী তারা করে যাচ্ছে। তারা আরো বলার চেষ্টা করছে যে সাবেক স্বৈরাচার, সাবেক ফ্যাসিবাদ শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান সাহেবের টেলিফোনে কথা হয়েছে, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট কথা হয়েছে। তারা বলার চেষ্টা করছে যে সংসদ ভবনে এসে জয়শঙ্করের সঙ্গে তারা ঘণ্টাধিক, 1 ঘন্টার চেয়ে বেশি সময় তারা একান্ত বৈঠক করেছে। তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিএনপি সাহায্য করবে, এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রথমে রাজনীতি করার সুযোগ পাবে, এরপরে শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পাবে। এই সকল কথাবার্তা কিন্তু বলা হচ্ছে। তো এই সকল কথার কোনো জবাব হয় না, ফলে বিএনপি জবাব দিচ্ছে না, কিন্তু এগুলো তলে তলে কিন্তু ভীষণ রকম একটা এন্টি ভারত সেন্টিমেন্ট এবং এন্টি বিএনপি সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এবং এটা কাঁপছে, ট্রাম্বলিং ইন ফিয়ার। এর মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতা, সালাউদ্দিন সাহেব, তারপর আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদেরকে ভারতের দালাল বানিয়ে নানা রকম ট্যাগ দেওয়া হচ্ছে। দলের মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যারা খালেদাপন্থী হিসেবে পরিচিত ছিলেন তাদের একটি অংশ, মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলের মহাসচিব করা হবে, এটা নিয়ে একটা বিতর্ক। রুহুল কবির রিজভী বনাম সালাউদ্দিন সাহেব, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। এই জিনিসগুলো তারেক রহমান সাহেবকে ফেস করতে হচ্ছে। একই সঙ্গে নানা পক্ষের নানা চক্রান্ত, নিরাপত্তা হুমকি এবং দেশের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে বিএনপিকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে। আর সেই নাস্তানাবুদের মধ্যে যদি এরকম একটি প্রচার চালানো হয় যে আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তারেক রহমান সাহেবের হাত ধরে বিএনপির জমানাতে বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে, এই ন্যারেটিভগুলো যারা প্রচার করছেন তারা যদি সফল হয়ে যান আগামী 1 মাসের মধ্যে, জানুয়ারি মাসের মধ্যে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে ফেব্রুয়ারির নির্বাচনে জয় পরাজয়, বিএনপির অস্তিত্ব সব কিছুই কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে। তো এটাকে আসলে অনেকটা স্যাটায়ার করার জন্য মূলত এখানে আজকে শিরোনামটা তৈরি করেছি। সেটি হলো যে বিএনপির উচিত যে হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে, ভারত, বিএনপি যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে পারে তাহলে সেক্ষেত্রে ভারত আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে বন্দি বিনিময়ের চুক্তির অধীন সেটা রেসপেক্ট করে তাদেরকে বাংলাদেশে ফেরত দেবে। এবং একথা যদি বিএনপি যারা লোকজন আছে তারা 10 মেকে প্রচার করতে পারে যে ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, যেহেতু কথাবার্তা হয়েছে এটা ওপেন সিক্রেট, তাহলে কি কথা হয়েছে? এখন কথা হয়েছে যে আগের চুক্তিগুলো রাখতে হবে, ট্রানজিট দিতে হবে, ভারতের দাস হতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই কথাগুলোকেই যদি উল্টে দেওয়া হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলে যদি বলা হয় যে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে, শেখ হাসিনার জমানাতে যে সকল চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো আবার নতুন করে পুনর্মূল্যায়ন হবে, পুনর্বিবেচনা হবে। এটা কি হবে না হবে পরের ব্যাপার, কিন্তু পাবলিকলি তো এটা পাবলিকলি এই জিনিসগুলো যদি প্রচার করা হয় তাহলে অনেকের মুখ বন্ধ হয়ে যাবে। এগুলো 1। 2 নম্বরে যেটা বলা যায় সেটি হলো যে ভারতের সঙ্গে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশে যে সকল তালিকাভুক্ত আসামি রয়েছে ভারতে আছে, ভারতের মাটিতে, ইনক্লুডিং হাদির হত্যাকারী যদি ভারতে থাকে, ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে। এটা বিএনপির যারা নীতি নির্ধারণী তাদের বলার দরকার নেই, যারা বিএনপির পক্ষে যারা টকশোতে যায়, যাদের কোনো অনেকের পদপদবি নেই, তারাই যদি এই কথাগুলো বলে, একটা আওয়াজ তুলে দেয় যে হাদির হত্যাকারী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা বাংলাদেশে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রত্যাবর্তন করা হবে তাদেরকে,
এবং স্বয়ং শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য একটি গণতান্ত্রিক সরকারের অধীনে যে বিচারালয় থাকবে সেখানে ভারত তাদেরকে ফেরত দিতে রাজি। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যদি বিএনপি আবার বলে যে বাংলাদেশে যে উগ্র ইসলামপন্থী গ্রুপ জাগ্রত হচ্ছে, যে জঙ্গিবাদ জাগ্রত হচ্ছে, যে ফ্যানাটিক মুভমেন্ট চলছে, এবং যেভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের 7 সিস্টারের উপর আক্রমণ প্রতিহত করতে চাচ্ছে, এই ব্যাপারে ভারত এবং বিএনপি যুগপৎভাবে যার যার সীমানার প্রতি, যার যার মানচিত্রের প্রতি, যার যার দেশের অভ্যন্তরীণ বিষয়ের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন ভারতে কেউ কোনো অপকর্ম চালাতে না পারে, এই ব্যাপারে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা নিয়ে বিএনপির সঙ্গে ভারতের কথাবার্তা হচ্ছে। আর ভারতও তাকে নিশ্চয়তা দিয়েছে যে ভারতের সঙ্গে যে সকল বিষয় এখন অমীমাংসিত রয়েছে, সেই অমীমাংসিত বিষয়গুলো ভারত দ্রুত বিএনপির নেতৃত্বে নিষ্পত্তি করতে ভারত বিএনপির সাথে তারেক রহমান সাহেবের সাথে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এই কথাগুলো যদি তারা প্রচার করতে থাকে 10 মুখে, তাহলে এই যারা বিএনপি বিরোধী প্রচারণা করছে তাদের মুখে রীতিমতো চুনকালি পড়ে যাবে। এখন বিএনপির স্ট্রং মিডিয়া টিম আছে, তারেক রহমান সাহেবের নতুন প্রেস সেক্রেটারি যোগদান করেছেন, তার ব্যক্তিগত সচিব জনাব সাত্তার সাহেব তিনিও দীর্ঘদিনের অভিজ্ঞতার সম্পন্ন বেগম জিয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। এখন এই যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে, নির্বাচনের খুব অল্প সময়, এখানে 1 ঘন্টার মধ্যে যে কোনো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যেতে পারে, সম্ভাবনা এখানে দুরবস্থায় পরিণত হতে পারে, আশীর্বাদ অভিশাপে পরিণত হতে পারে, এনিথিং হ্যাপেন। তো সেক্ষেত্রে যদি বিএনপি তার মিডিয়া সেলকে, তার প্রচারণাকে, তার প্রোপাগান্ডাকে ঠিক ওইভাবে শানিত না করে, তাহলে অনেক সম্ভাবনা হয়তো সমলে বিনষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় ভারতের সাথে যুদ্ধ না লাগিয়ে শান্তি পাবে না। কেন বলছি জানেন? তারা বারবার ফোর্স করছে ভারতকে যাতে বাংলাদেশের সাথে যুদ্ধ করে। এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো করে জানে ভারত চাইলে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশকে দখল করতে পারে। তারপরে কেন এই যুদ্ধ চাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল গং আছে, জামাত এবং ইসলামিক অন্যান্য দল, তাদের সাথে পাকিস্তানের সাথে যোগসাজশ আছে এবং এই ডক্টর ইউনূসের সাথে যোগসাজশ আছে। এই ডক্টর ইউনূস এখন সম্পূর্ণরূপে পাকিস্তানের আইএসআই, তুরস্কের এমআইটি এবং আমেরিকার সিআইএ দ্বারা নিয়ন্ত্রিত। এখন ওরা পিছের থেকে পুশ করছে ডক্টর সরকারকে যে তুমি একটা যুদ্ধ লাগাও, আমরা আছি তোমার পাশে। মানে সামনে ঠেলে দিয়ে পিছিয়ে আর থাকবে না, তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে যে ভারতকে একটা প্যারাতে রাখা যাবে বাংলাদেশের সাথে একটা প্রক্সি যুদ্ধ লাগিয়ে। ডক্টর ইউনূসও কিন্তু এই কিছুদিন যাবৎ বোঝা যাচ্ছে ভারতের উপর ক্ষেপে আছে। ডক্টর ইউনূসও এখন চাচ্ছে একটা যুদ্ধ লেগে যাক। কেন ক্ষেপে আছে হঠাৎ করে ডক্টর ইউনূস? তার মেইন রিজন হচ্ছে কিছুদিন আগে কিন্তু খালেদা জিয়া যখন মারা যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসে। বাংলাদেশ সফরে এসে শুধুমাত্র তারেক জিয়ার সাথে দেখা করে, তারেক জিয়ার সাথে 40 মিনিটের বৈঠক করে আবার ভারত চলে যায়। তখন কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, ওনার সাথে দেখা করেনি। সে কারণে তিনি অপমান বোধ করেছে। সে অপমান বোধের কারণেই ভারতের সাথে এখন যুদ্ধ অবস্থা তৈরি করেছেন ডক্টর ইউনূস। ছোট্ট কোনো ইস্যু পেলেই ভারত বয়কট। খেলার ইস্যু নিয়ে এখন ডাইরেক্ট আইপিএল বয়কট করে দিয়েছে। আইপিএল এর কোনো খেলা বাংলাদেশে সম্প্রসারণ হবে না। আবার ডিক্লেয়ারও দিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বাংলাদেশের টিম সামনে যে ওয়ার্ল্ড কাপ হবে ভারতে, সেটাও খেলতে যাবে না। মানে মোট কথা হচ্ছে ছোট্ট ইস্যু পেলেই এখন ভারত বিরোধিতা চলবে। আরে ভাই, তোমরা কি ভুলে গিয়েছ ভারতের 150 কোটির কাছাকাছি জনগণ, তারা দাঁড়িয়ে যদি প্রস্রাব করে দেয় আমাদের এই ছোট্ট দেশ ভেসে যাবে। এটা বাস্তবতা। আমাদের সাথে ভারতের এখন কোনো ধর্মযুদ্ধ না। আমি সত্য কথা বললে ভারতের দালালি হবে না। ভারত থেকে আমরা চাল আমদানি করি, পোশাক আমদানি করতে চাই, ওইটা আমদানি করতে চাই, ডাল আমদানি করতে চাই, গরু আমদানি করতে চাই, এমন কোনো জিনিস নেই যে আমদানি করতে চাই না। তো এত ভারত বিরোধিতা কেন? হ্যাঁ, তলে তলে জামাতও ভারত প্রীতি দেখায়, বিএনপিও ভারত প্রীতি দেখায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কোন বালের হুনু হয়ে গিয়েছে যে ভারত বিরোধিতা দেখিয়ে তারা বাংলাদেশ হিরো সাজতে চায়। বাংলাদেশের জনগণ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারকে জিরো বানিয়ে দিয়েছে এর 16-17 মাসের শাসন আমল দেখে, গালাগালি করে প্রতি মুহূর্তে, আর তারা ভারত বিরোধিতা নিয়ে বসে আছে। আরে ভাই, এগুলা করে কোনো লাভ নাই। এখন যে বাংলাদেশ ভারত সীমান্তে কারফিউ জারি হয়েছে, এখন তো বাংলাদেশের কোনো জনগণ আশেপাশে দেখলেই সীমান্তের
বিএসএফ গুলি করবে, মরবে কে? বাংলাদেশের জনগণ। বুকে হাত দিয়ে বলেন তো, আমেরিকার সাপোর্ট থাকলো, পাকিস্তানের সাপোর্ট থাকলো, তুরস্কের সাপোর্ট থাকলো, ভারতের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ টিকতে পারবো 1 মাস 2 মাস? সম্ভব না রে ভাই। কেন সম্ভব না? আমাদের ভৌগোলিক অবস্থা দেখতে হবে। যুদ্ধের মধ্যে ভৌগোলিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের চারদিক দিয়ে হচ্ছে ভারত, শুধু মায়ানমার একটু সীমান্ত আছে এই বাংলাদেশের সাথে। সে কারণে বাংলাদেশকে চারিদিক থেকে আক্রমণ করতে পারবে ভারত যদি যুদ্ধ লাগে। এখন বলতে পারেন পাকিস্তানের সাথে আমরা 9 মাসে যুদ্ধ করে জয়লাভ করছি না। আরে ভাই, সেটা আপনাদের বুঝতে হবে ভৌগোলিক কারণে আমরা জিততে পেরেছি। কেন জিততে পেরেছি? পাকিস্তান কোনো কিছু আক্রমণ করতে আসলেও আকাশপথে ভারতের উপর দিয়ে আসতে হতো, এবং ভারতের উপর দিয়ে ট্যাং ম্যাং যত কিছু বলেন ওখান দিয়ে আনতে হতো বাংলাদেশে আক্রমণ করার জন্য। ভারত যখন এই যুদ্ধে একেবারে বাংলাদেশের পক্ষে নিয়ে নেয়, তখন আকাশপথ সকল কিছু বন্ধ করে দেয়, একেবারে কোণঠাসা করে ফেলে পাকিস্তানকে। যতগুলো সৈন্য বাংলাদেশে ছিল ওই সৈন্যগুলোকে ভারতের সহযোগিতা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সহ একেবারে কুপঘাত করে ফেলে। ভৌগোলিক কারণে পাকিস্তান সুবিধা করতে পারে না, সে কারণে বাধ্য হয়ে পাকিস্তান সারেন্ডার করে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশ আর ভারতের ব্যাপারটা আলাদা। আমরা চারিদিক থেকে ঘেরা ভারতের। ভারত যে কোনো মুহূর্তে চারিদিক থেকে আক্রমণ করে আমাদেরকে দখল করে ফেলতে পারে। বিশ্বের অন্যান্য দেশ সাপোর্ট দিতে দিতে ভারত তো আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলবে। বিশ্বের অন্যান্য সাপোর্ট আমাদের কাছে আসতে পারবে? আসতে পারবে না রে ভাই। ভারত ছোটখাটো দেশ না। কথা বুঝতে পেরেছেন? পাকিস্তান 9 লক্ষের কাছাকাছি বর্গ কিলোমিটার, আর ভারত 32 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার। আমাদের বুঝতে হবে আমরা মায়ানমার থেকে অনেক ছোট, আফগানিস্তান থেকেও ছোট। এশিয়ার মধ্যে যতগুলো মোটামুটি মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে ছোট্ট একটি রাষ্ট্র হচ্ছে আমরা। নেপাল মুসলিম কান্ট্রি না, নেপালও আমাদের কাছাকাছি। মালদ্বীপ ছোট দেশ, কিন্তু মালদ্বীপও মুসলিম কান্ট্রি না। কথা বুঝতে পেরেছেন? আমাদের কিছু জিনিস বুঝতে হবে ভৌগোলিক ভাবে। তো আমরা না বুঝে শুধু ফাঁকাবাকি করলে, গালবাজি করলে লাভ নাই। আমরা 7 সিস্টার্স দখল করে ফেলবো, ওই দখল করে ফেলবো, কি বাল ফালাবেন আপনারা? গালবাজি করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে ভারতের 2টা জিনিস খুবই আধিপত্য চলে। এক হচ্ছে তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্বিতীয় হচ্ছে তাদের ক্রিকেট। এই 2টাই মোটামুটি জনপ্রিয়তা অর্জন করে ফেলছে পুরো পৃথিবীর মধ্যে। বাংলাদেশের কোনটা জনপ্রিয়তা অর্জন করেছে? যে পৃথিবীর মধ্যে যে আহামরি টাকা বাংলাদেশের মধ্যে আনতে পারবেন, কিছুই করতে পারে না। যা এই পোশাক খাত মোটামুটি একটা জনপ্রিয়তা অর্জন করেছিল। বাংলাদেশের পোশাক শিল্প অনেক ভালো, তাদের কাপড় শিলান অনেক ভালো, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। গার্মেন্টস সেক্টর একেবারে বন্ধ হয়ে গিয়েছে, কোনো ধরনের বিনিয়োগ আসছে না। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ দিবে না, আইএমএফ থেকে ঋণ দিবে না। তো কি করবেন? কূটনীতিক ভাবে ভারত সব দিক থেকে কোণঠাসা করে দিবে, আকাশপথ বন্ধ করে দিচ্ছে। এখন একেবারে আপনাদেরকে আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। ভাতে মারবে, পানিতে মারবে। গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে, তিস্তা চুক্তি শেষ হয়ে যাবে। কি করবেন আপনারা? বর্ষাকাল আসলে দেখবেন যে বন্যাতে মরবেন, দুর্ভিক্ষ আসবে। বুঝেন নাই? সীমান্তের মধ্যে মানুষ মারবে। তো এত গালবাজি করা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? পুতে যখন বাপের সাথে বেয়াদবি করে, এটা ঠিক না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সত্য কথা। কারণ পুতকে বাপের শাসন করবেই বিপদগামী হলে। বুঝেন নাই? ফ্যামিলিতে যখন আঁচ আসবে তখন বাপে মারবে, পুতকে শাসন করবে। সেম ভাবে ভারতের সার্বভৌমত্বের মধ্যে আঁচ আসতেছে এই সকল জঙ্গিদের কারণে। সে কারণে ভারত অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা পালন করছে। বুঝতে পেরেছেন? ভারতের কিছু হিন্দুত্ববাদী আছে বাংলাদেশের মতো উগ্র, তারা এই সরকারের উপর চাপ প্রয়োগ করছে। সে কারণে আইপিএল এ মোস্তাফিজকে খেলতে দেওয়া হয়নি। এটা কোনো ইস্যুই না। আমরা আগেও অনেকবার বলেছি মোস্তাফিজ আইপিএল খেললে তার কাটার বুঝে যাবে। আমরা নিজেরা আন্দোলন করেছিলাম আরো 6-7 বছর আগে, করিনি? করেছি তো। মোস্তাফিজ আইপিএল খেলে তার ব্যক্তিগত লাভ হবে, বাংলাদেশের কি হবে? কিছুই হবে না। বুঝলেন না? আমরা নিজেরাই বরং মোস্তাফিজকে আগে আইপিএল খেলতে দিনি। এখন একটা ইস্যু পেয়েছি, এটা নিয়ে নাচানাচি করতেছি, খেলার মধ্যে রাজনীতি। আপনারা তো খেলার মধ্যে রাজনীতি এনেছেন, বিভিন্ন ইউটিউবারই নিয়ে আলোচনা করেছে যে সাকিবুল হাসানকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে দেন নাই। ভাই, বিশ্বের কোন দেশের মধ্যে নিয়ম নাই বা যে কোনো ক্রিকেট বোর্ডে সরকারি কোনো হস্তক্ষেপ করতে পারবে, এটা আইনের পরিপন্থী। তারপরে বাংলাদেশে হস্তক্ষেপ করে যুব ক্রীড়া মন্ত্রী টোকাই আসিফ মাহমুদ সাকিবকে খেলতে দিয়েছিল? দেয়নি। সো এত গালবাজি করিয়েন না। আপনারাও বাংলাদেশের ভিতরে কিন্তু রাজনীতি নিয়ে এসেছেন খেলার মধ্যে। কোন সেক্টরে আপনারা রাজনীতি নিয়ে আসেন নাই? সকল বিএনপি পন্থী এবং অ্যান্টি আওয়ামী লীগের যত মনোভাবের লোক আছে সকলকে বিসিবিতে ঢুকিয়েছেন, সকলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ঢুকিয়েছেন। যত ধরনের ক্রিয়া আছে সকল জায়গায় কিন্তু আপনারা দলীয়করণ করে ফেলেছেন। শিক্ষা অঙ্গনে দলীয়করণ করে ফেলেছেন, স্বাস্থ্য অঙ্গনে দলীয়করণ করে ফেলেছেন। তো আপনারা সকল জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন। আর আপনারা মোস্তাফিজকে নিয়ে আছেন ইন্ডিয়া রাজনীতিকরণ করে খেলার মধ্যে। কি রাজনীতিকরণ করেছে তারা? দেশের নিরাপত্তার জন্য মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে। কি এমন হয়েছে এখানে? কথা বুঝেন নাই? পাকিস্তানের তো কোনো খেলোয়াড়কে আইপিএল এ নেয় না। তো এটা কি
পাকিস্তানের জন্য লাভ হয়েছে, ওটা লস হয়েছে। কারণ পাকিস্তানের প্লেয়াররা যদি আইপিএল খেলতে পারতো, অনেক কারি কারি টাকা কামাতে পারতো, তাদের দেশের অর্থনীতির জন্য লাভ হতো, তাই নয় কি? তো ভারতের তৈলমুদ্রণ করা দরকার। টাকা কামাতে চাইবেন, আপনি তৈলমুদ্রণ করবেন না, ডেকে নিয়ে নিয়ে আপনাকে খেলাবে, আবার হাতে টাকাও ধরাই দিবে। এই যুগে এখন এগুলো আশা করিয়েন না, কথা বলছেন। এই যুগ হচ্ছে গিভ এন্ড টেকের যুগ, দিবেন নিবেন। ভারত স্বার্থ আছে বাংলাদেশকে যে সাহায্য সহযোগিতা করবে। এই শেখ হাসিনা সরকার সেজন্য ভারতের সাথে সম্পর্ক রেখেছিল, অন্তত গিভ এন্ড টেক করলে, ভারতের সাথে সম্পর্ক রাখলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বাংলাদেশকে সেই সুযোগ সুবিধা দিয়ে কিন্তু এই উন্নয়ন শিখরে শেখ হাসিনা নিয়ে এসেছিল। মেট্রো রেল, পদ্মা সেতু, এরকম সারা বাংলাদেশের সাথে উড়াল সেতু দেখতেছেন যে ফ্লাইওভার, শেখ হাসিনার আমল হয়েছে ভারতের সাথে সুসম্পর্ক থাকার ফলে। এখন আপনারা কি করেছেন? আপনাদের সাথে তো আমেরিকার সাথে সম্পর্ক ভালো, তলাবি ইঞ্জুরি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো, আপনাদের সাথে তো তুরস্কের সাথে সম্পর্ক ভালো। এই 16-17 মাসে কি করেছেন? দৃশ্যমান কিছুই করেন নাই, বরং শেখ হাসিনার আমলে যত উন্নয়ন ছিল সকল অবকাঠামো ধ্বংস করেছেন হিংসাত্মমূলক ভাবে, এবং ক্রিকেট সেক্টর ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনা 16-17 বছরে যা দুর্নীতি হয়নি বিসিবির মধ্যে, এই 16-17 মাসে তার সমপরিমাণ দুর্নীতি করে ফেলেছেন। ফুটবল সেক্টর ধ্বংস করে দিচ্ছেন দুর্নীতি করে করে। এই হচ্ছে যে আপনাদের 16-17 মাসের দৃশ্যমান উন্নয়ন। আর আপনারা আছেন ভারত বিরোধিতা রাজনীতি করতে। ভারত বিরোধিতা রাজনীতি বাংলাদেশ আর বেশি দিন টিকবে না। বাংলাদেশের জনগণ ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে পৃথিবীতে কোন রাষ্ট্র স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করে না। ভারতও স্বার্থ আছে, সে কারণে বাংলাদেশকে সাহায্য করেছিল 1971 সালে, এখনো বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে স্বার্থের কারণে, যাতে তাদের সার্বভৌমত্ব নিরাপদ থাকে। বাংলাদেশে যদি তাদের পছন্দের সরকার থাকে, তাদের সার্বভৌমত্ব নিরাপদ থাকবে এবং হিন্দুদের উপর কোনো আক্রমণ হবে না, বাংলাদেশের মধ্যে কোনো জঙ্গিবাদের উত্থান হবে না। এটাই তো ভারত চাই। ভারত আর কি চাই? বাংলাদেশকে দখল করতে চাই? বাংলাদেশের মধ্যে কি ভারতের জনগণকে ঢুকিয়ে দিতে চাই? উল্টা বাংলাদেশের জনগণ ভারতে গিয়ে বোঝা হয়ে যাচ্ছে। 1971 সালে তো 1 কোটি শরণার্থীকে এই ভারত জায়গা দিয়েছে। জায়গা না দিলে কি অবস্থা হতো? 1 কোটি জনগণ আরো মরতো। খানা দিয়েছে, দেয়নি? দিয়েছে তো অস্বীকার করতে পারবেন? সেটা নিয়ে এখন আপনারা বিতর্ক করছেন, সমালোচনা করছেন। এটাই আমাদের দেশের বাংলাদেশ। কথা বোঝেন? বাংলাদেশের জনগণ এত কিছু খাওয়ার পরও, এত সাহায্য সহযোগিতা করার পরও শুধু ভারতের নেগেটিভ দিক নিয়ে প্রচার প্রচারণা। ওরা যে পজিটিভ দিক আছে ওদের, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। ভারত তো চাইবেই যে পাকিস্তানের সাথে আমাদের দূরত্ব থাকুক। কেন? পাকিস্তানের জঙ্গি আমদানি হয়, রপ্তানি হয়, সকল কিছু করে পাকিস্তান। তো পাকিস্তানের সাথে সম্পর্ক না থাকলে ভারত নিরাপদে থাকে। কারণ ভারত তো একমাত্র পাকিস্তানের সাথে যুদ্ধটাই হচ্ছে জঙ্গিদের কারণে। কারণ পাকিস্তান প্রক্সিভাবে জঙ্গিদেরকে দিয়ে ভারতকে আক্রমণ করাচ্ছে। সে কারণেই তো বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, ভারতের পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা হয়। আপনারা যারা বিএনপি আছেন, তারা এখন ভারতের সাথে সম্পর্ক ভালো করেন, সমস্যা কি? আপনারা এনশিওর করেন যে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, বাংলাদেশে কোনো জঙ্গির আস্ফালন হবে না, জঙ্গির উত্থান হবে না, পাকিস্তান থেকে কোনো জঙ্গি বাংলাদেশে আসতে পারবে না। ইনশিওর করে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেন, দেখবেন আপনারা অনেক সাহায্য সহযোগিতা পাবেন এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবে না ভারত, এবং কূটনীতিক ভাবে দমানোর চেষ্টা করবেন। এখন আপনারা ভারত বিরোধীদের রাজনীতি করবেন, ভারতকে গালাগালি করবেন, ভারতকে এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, যুদ্ধ করবেন, পাকিস্তানের সকল জঙ্গিকে বাংলাদেশে নিয়ে এসে ভারতকে থ্রেট দিবেন, ভারত দুই দিক থেকে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তো আপনাদের সাথে কি ভারত আদর আপ্যায়ন করবে? কখনোই না। তাদের দেশের জনগণ প্রেশার ক্রিয়েট করে সরকারকে, ভারত সে কারণে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপকে ইস্যু নিয়ে আপনারা আবার মুইকেরে হুনুরে ভাব নিয়ে ভারতের সাথে সকল কূটনীতিক সম্পর্ক ধ্বংস করে দিবেন। এই ধরনের ভাব দেখে কোনো লাভ নাই। এত ভাব দেখালে আপনাদের হাই কমিশনারকে বাংলাদেশে তলব করে নিয়ে এসেছেন কেন? জানা নিরাপত্তার ভয়ে। এগুলা শুধু ইস্টার্নবাজি ছাড়া আর কিছুই না। পাকিস্তানকে খুশি করার জন্য, তুরস্ককে খুশি করার জন্য ভারতের সাথে ইস্টার্নবাজি করতেছেন। এই ইস্টার্নবাজি করে কোনো লাভ নাই। দেশের মানুষের ক্ষতি, আপনাদের নিজেদেরও ক্ষতি। আপনারা বিশ্বের কোনো জায়গায় গেলে শান্তিতে থাকবেন না রে ভাই। আওয়ামী লীগের কর্মীরা বিশ্বের সকল জায়গায় আছে, ভারতের লোকেরাও আছে, ভারতের র আছে, জায়গা মতো খেলে দিবে। এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে। বুঝতে পারেন নাই? কেউ নিস্তার পাবেন না। পরিস্থিতি আগামীতে খুবই ভয়াবহ। আপনাদের যে কি পরিস্থিতি করবে এই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা এবং ভারত মিলে কল্পনা করতে পারবেন না। অতিষ্ঠ করে ফেলতেছেন। একে তো বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছেন, দ্বিতীয়ত ভারতের মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছেন। বাংলাদেশের মধ্যে যত হিন্দু আছে তাদের উপর দমন নিপীড়ন চালাচ্ছেন ধর্মের নাম দিয়ে। এটা কোনোভাবেই কাম্য না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই ভারতের জনগণকে, আপনারা এই যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাকে সকল বাংলাদেশের জনগণ করতে চাচ্ছে বা করছে সেটা মনে করিয়েন না। বাংলাদেশের গুটি কয়েক এই মুসলমান আছে, ধর্মের নাম বিক্রি করে হিন্দুদের সাথে এই সকল কার্যকলাপ করছে। আপনারা একপাক্ষিকভাবে পুরো বাংলাদেশকে ঢালাওভাবে বিচার করিয়েন না। বাংলাদেশের মধ্যে 70-80% মানুষ হিন্দুদেরকে ভালোবাসে, হিন্দুদেরকে নিয়ে বসবাস করতে চায়। তারা ধর্মকে বিক্রি করে কোনো কিছু করে না। তারা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। এই 10-30% লোকরাই আছে ধর্মকে বিক্রি করে এবং ইন্ডিয়ান বিরোধী রাজনীতি করতে চায়, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চায়, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশে
জঙ্গিদের আস্তানা করতে চায়। কিন্তু যারা 60 থেকে 70% মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আছে, তারা ঘোর বিরোধী এই সকল বিষয়ে। আশা করছি ইন্ডিয়ান যারা আছেন তারা সকল বিষয় বুঝতে পেরেছেন, আর বাংলাদেশের যারা আছেন তারাও সকল বিষয় বুঝতে পেরেছেন। তাই এই সকল গালবাজি করে যুদ্ধ করব, এই করব, সেই করব, এগুলো বলে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের কিভাবে উন্নয়ন হবে, বাংলাদেশ কিভাবে উন্নত করতে পারবো, সেদিকে ফোকাস দেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে সেটা জানাতে পারেন।